हेलो स्टूडेंट, आज আমরা क्लास 10 जो भौत विज्ञान বই फिजिकल साइंस রয়েছে তার প্রথম টপিক जो ফার্স্ট চ্যাপ্টার রয়েছে সেটা হচ্ছে পরিবেশের ভাবনা এনভায়রনমেন্টাল কনসার্ন। এই চ্যাপ্টারটা স্টার্ট করব আজকে। তার প্রথম লেকচার হবে পরিবেশের ভাবনা। দেখো আমরা আজকে পরিবেশের ভাবনা স্টার্ট করছি। এটা হচ্ছে চ্যাপ্টারের নাম পরিবেশের ভাবনা। তো দেখো আমরা সবাই জানি পরিবেশ কাকে বলে, পরিবেশকে কিভাবে ডিফাইন করা হয় আমরা ছোট নিচু ক্লাসে পড়েছি। সেটা কি? সেটা হচ্ছে আমাদের চারিপাশে যা কিছু রয়েছে তার সমষ্টিকে পরিবেশ বলে। ঠিক আছে, তো আমরা আজকে পরিবেশকে ডেফিনেশন করব একটু অন্যভাবে, যেটা ক্লাস 10 হিসাবে রয়েছে সেটাকে সেই হিসাবে আমরা পরিবেশের ডিফাইন করব। তো দেখো সবার প্রথমে জানতে হবে পরিবেশ সৃষ্টি আগে পরিবেশ কোথায় সৃষ্টি হচ্ছে। পৃথিবীর সারফেস মানে আর্থ সারফেস, পৃথিবীর পৃষ্ঠে তৈরি হয়েছে। তো সবার প্রথমে জানবো পৃথিবীর জন্ম কত সালে হয়েছিল। তো অ্যাকর্ডিং টু বিগ ব্যাং থিওরি রয়েছে তার মতে 450 থেকে 460 কোটি বছর পূর্বে পৃথিবীর সৃষ্টি হয়েছে। তারপরে সেই সময় পৃথিবীর সারফেস প্রচণ্ড গরম ছিল। সেই সময় যে সারফেস ছিল মানে যে পরিবেশ ছিল সেখানে জীবন ধারণের জন্য উপযুক্ত পরিবেশ ছিল না। সেটা আস্তে আস্তে ধীরে ধীরে শীতল হতে থাকে এবং জীবনের জন্য উপযোগী পরিবেশ সেটা গড়ে ওঠে। তার মানে পরিবেশ এখানে দুই ধরনের, এক হচ্ছে অজীবজ পরিবেশ আর জীবজ পরিবেশ। যে অজীবজ পরিবেশ সেখানে কি কি অংশ ছিল? সেখানে ছিল লিথোস্ফিয়ার, মানে লিথোস্ফিয়ার হচ্ছে অশ্মমণ্ডল, বায়ুমণ্ডল মানে হাইড্রোস্ফিয়ার, এবং বায়ুমণ্ডল ছিল যেটা হচ্ছে অ্যাটমসফিয়ার। এই তিনটে স্ফিয়ার নিয়ে গঠিত ছিল হচ্ছে অজীবজ পরিবেশ। আর জীবজ পরিবেশ এই তিনটে তো ছিলই সঙ্গে জীব এসেছিল। সেটা হচ্ছে 350 কোটি বছর পূর্বে প্রথম জীবের আবির্ভাব হয়েছিল। তো 350 কোটি পূর্বে যখন জীবের আবির্ভাব হয়েছিল তখন যে পরিবেশটা তৈরি হচ্ছে সেটার নাম হচ্ছে জীবজ পরিবেশ দেওয়া হয়েছে। আর জীবজ পরিবেশের অন্তর্গত কী ছিল? জীবজ পরিবেশের অন্তর্গত কী ছিল? বায়োস্ফিয়ার। জীবজ পরিবেশের অন্তর্গত কী ছিল? বায়োস্ফিয়ার বা জীবমণ্ডল। তো দেখো ওটাকে আমি যে ইন্ট্রোডাকশনটা বললাম সেটাকে একটু থিওরি হিসাবে লিখব। তো দেখো প্রায় 450 থেকে 460 কোটি বছর পূর্বে পৃথিবীর জন্ম হয়। এই সময় যে পরিবেশটা ছিল, এই সময় যে আবহমণ্ডল মানে পরিবেশ, যে আবহমণ্ডল ছিল তা প্রাণের অযোগ্য। ধীরে ধীরে কি হয়? ধীরে ধীরে আবহমণ্ডলের পরিবর্তন হয়ে পৃথিবীর বুকে গড়ে ওঠে প্রাণের যোগ্য পরিবেশ। এটা আমরা জানলাম পরিবেশ কিভাবে সৃষ্টি হয়েছে। পরিবেশের উৎপত্তিটি বোঝা গেল, পরিবেশের উৎপত্তি। এবার দেখো আমরা পরিবেশকে ডিফাইন করব। পরিবেশ কাকে বলে সেটা জানবো। তো পরিবেশ দেখো নিচু ক্লাসে বলেই দিয়েছি, প্রথম ক্লাসের স্টার্টেই বলে দিয়েছিলাম যে পরিবেশ কি? পরিবেশ হচ্ছে আমাদের চারিপাশে যা রয়েছে তাদের সমষ্টিকে একসঙ্গে এক কথায় কী বলে? পরিবেশ। তো দেখো কোনো একটা জীবের সাপেক্ষে কী হবে? মনে করো যে কোনো একটা জীব, তাহলে কোনো জীব তার জীবনচক্র মানে কি? জীব জন্মগ্রহণ করেছে, বড় হয়েছে, অ্যাডাল্ট হয়েছে, তারপরে কি
সিনোসেন্ট ফেজ আসবে। সিনোসেন্ট ফেজ মানে তার ওল্ড এজ মানে কি, সে বৃদ্ধ অবস্থায় থাকবে, তারপর একদিন মারা যাবে। এই যে তার সাইকেল, লাইফ সাইকেল, এটাকেই বলবো জীবন চক্র। তাহলে এই জীবন চক্রে কোনো জীব তার পরিবেশের সঙ্গে যে ইন্টারাকশন করবে, পরিবেশের সঙ্গে ইন্টারাকশন মানে পরিবেশে দু টাইপের উপাদান থাকে, দুই ধরনের উপাদান থাকে, কি একটা সজীব উপাদান, একটা জড় উপাদান। সজীব উপাদান কোনগুলো? মানুষ, গাছপালা, পশু পাখি। সজীব মানে যার মধ্যে প্রোটোপ্লাজম থাকবে, আর জড় উপাদান মানে কি, যার মধ্যে প্রোটোপ্লাজম থাকবে না। তাহলে দেখো, কোনো একটা জীব তার জীবনচক্রের যে কোনো সময়ে পরিবেশের দু ধরনের উপাদান থাকবে, বলেই দিলাম, সজীব উপাদান আর জড় উপাদান। সজীব উপাদান আর জড় উপাদানের মধ্যে যে ইন্টারাকশন করবে, যে প্রভাব, ইন্টারাকশন মানে কি, ওদের মধ্যে যে প্রভাবিত, মানে ওই উপাদানগুলোর দ্বারা জীবটা যে প্রভাবিত হবে, তাদের সমষ্টিকে এক কথায় কি বলে? পরিবেশ। তাহলে দেখো, ডিফাইন বোঝা গেল, ডিফাইন কি করে করলাম। এবার দেখো আমরা পরিবেশ কাকে বলে লিখব। পরিবেশ যে কোনো সময়ে যে কোনো জীব, যে কোনো প্রাণী বা জীব তার জীবনচক্রের যে কোনো সময়ে তার জীবনচক্রের যে কোনো সময়ে যেসব সজীব বা জড় উপাদান গুলির মাধ্যমে প্রভাবিত হবে, তাদের সমষ্টিকে পরিবেশ বলে। আরেকবার বলে দিচ্ছি, দেখো, যে কোনো প্রাণী বা জীব তার জীবনচক্রের যে কোনো সময়ে যেসব সজীব বা জড় উপাদানগুলির মাধ্যমে প্রভাবিত হবে, তাদের সমষ্টিকে পরিবেশ বলে। এটা নোট করে নাও, এটা 1 2 3 4 পজ করে নোট করে নাও, ঠিক আছে? মুছে দিলাম। এবার দেখো আমি যেটা বলছি সেটা দেখো। এবার এটা মুছে দিলাম। তো পরিবেশে দুই ধরনের উপাদান থাকে, একটা হচ্ছে সজীব উপাদান, একটা জড় উপাদান। সজীব উপাদান বলে দিয়েছি যাদের লিভিং অর্গানিজমস মানে কি, যার মধ্যে প্রোটোপ্লাজম থাকবে তারা হচ্ছে সজীব উপাদান, যার মধ্যে প্রোটোপ্লাজম থাকবে না তারা হচ্ছে জড় উপাদান। তাহলে সজীব উপাদানের এক্সাম্পল কি কি হতে পারে? পশু পাখি, গাছপালার মধ্যে প্রোটোপ্লাজম থাকে। যে কোনো উদ্ভিদে একটা সেলের মধ্যে কোষের যে কোষ পর্দা রয়েছে, কোষের যে মানে হিউম্যানদের ক্ষেত্রে মানে মানুষের ক্ষেত্রে, অ্যানিমালের ক্ষেত্রে আর হচ্ছে প্ল্যান্টের ক্ষেত্রে কী হয়? অ্যানিমালের ক্ষেত্রে যে কোষ রয়েছে, যে কোনো একটা সেল রয়েছে, সেলের যে আউটার মেমব্রেন রয়েছে, সেটা সহ কোষটার ভেতরের যে অংশ, সাইটোপ্লাজম, গলগি বডি, মাইটোকন্ড্রিয়া সব একসঙ্গে মিলে প্রোটোপ্লাজম তৈরি হয়। আর উদ্ভিদের ক্ষেত্রে কী হয়? বাইরে কোষ পর্দা থাকে, তারপরে মেমব্রেন থাকে, তারপরে থাকে প্রোটোপ্লাজম, যার মধ্যে মাইটোকন্ড্রিয়া, প্রোটোপ্লাজম, নিউক্লিয়াস এগুলো সব থাকে। বোঝা গেল কি বললাম? তো পরিবেশ কাকে বলে? এবার সজীব উপাদান কি? পশু পাখি, গাছপালা, কীটপতঙ্গ ইত্যাদি, আরও অনেক কিছু, যা খুশি বলতে পারো। জড় উপাদান কি? জল, বায়ু, মাটি, আলো, এগুলো সব জড় উপাদান। তাহলে এগুলোর থেকে আমরা ইন্টারাকশন নিই না, যেমন বায়ু থেকে কি অক্সিজেন নিই আমরা, CO2 ত্যাগ করি, তাহলে অক্সিজেন নিচ্ছি আর CO2 ত্যাগ করছি, এটা একটা ইন্টারাকশন। এটা একটা ইন্টারাকশন, তাদের সমষ্টিকে কী বলে? পরিবেশ। বোঝা গেল কি বললাম? এবার দেখো, তাহলে পরিবেশের সজীব অ্যান্ড জড় উপাদান কী কী দেখো। পরিবেশের সজীব উপাদান কি? গাছপালা,
কীটপতঙ্গ, মানুষ, এগুলো। একইভাবে পরিবেশের জড় উপাদান দেখো, পরিবেশের জড় উপাদান কি কি? বায়ু, জল, মৃত্তিকা, আলো ইত্যাদি। বোঝা গেল কি বললাম? তাহলে পরিবেশ কাকে বলে বলেছি, ইন্ট্রোডাকশনে আমরা বলেছিলাম যে ইন্ট্রোডাকশনে বলেছি পরিবেশে কি, পরিবেশ হচ্ছে দুই ধরনের ছিল, একটা জীবজ পরিবেশ, একটা হচ্ছে অজীবজ পরিবেশ। অজীবজ পরিবেশ কী কী নিয়ে গঠিত, জীবজ পরিবেশ কী কী নিয়ে গঠিত বলে দিয়েছি, দেখো সেটা আমি নোট করছি এবার। তাহলে দেখো পরিবেশ দুটো অংশ, পরিবেশের দুটো অংশ। এক হচ্ছে কি, পরিবেশের দুটো অংশ, এক হচ্ছে অজীবজ পরিবেশ, অজীবজ পরিবেশ বা আবায়োটিক। আবায়োটিক, এটাকে এবায়োটিকও বলতে পারো, আবায়োটিক বা এবায়োটিক। এদিকে দেখো জীবজ পরিবেশ, বা বায়োটিক পরিবেশ। তাহলে পরিবেশ দুই ধরনের, অজীবজ পরিবেশ বা অথবা এবায়োটিক, আর জীবজ পরিবেশ বা বায়োটিক। দেখো অজীব পরিবেশের মধ্যে আমি বলেছিলাম তিনটে কী কী অংশ নিয়ে গঠিত। অজীবজ পরিবেশ কি বা এবায়োটিক পরিবেশ কী কী অংশ নিয়ে গঠিত ছিল? লিথোস্ফিয়ার মানে অশ্মমণ্ডল, লিথোস্ফিয়ার, হাইড্রোস্ফিয়ার আর অ্যাটমসফিয়ার, আর এ কেবল বায়োস্ফিয়ার, এই তিনটে থাকবে প্লাস বায়োস্ফিয়ার। বোঝা গেল কি বললাম? ওটা দেখো এর কী কী অংশ নিয়ে গঠিত। তাহলে আর একটা কথা দেখো, জীবজ পরিবেশ আমি আগেই বলেছি, জীব, প্রথম জীব কত সালে, কত বছর পূর্বে পৃথিবীতে আসে? 350 কোটি বছর পূর্বে। দেখো 350 কোটি বছর পূর্বে, 350 কোটি বছর পূর্বে পৃথিবীতে জীবের আবির্ভাব হয়। 350 কোটি বছর পূর্বে পৃথিবীতে জীবের আবির্ভাব হয়। বোঝা গেল কি বললাম? এটা নোট করে নাও, এটা নোট করো, হয়েছে নোট করা? মুছে দিলাম। হ্যাঁ, এবার দেখো এরপরে যেটা ছিল, এরপরে গুলো এখনও তো করা হয়নি সবটা। পরিবেশ আমরা লিখেছিলাম বায়োটিক আর এবায়োটিক। জীবজ আর অজীবজ, তোমরা আর নোট করবে না এটা, কারণ নোট করাই আছে। তোমরা এই সাইডের যেগুলো লিখবো সেগুলো এই বায়োটিকের নিচে লিখবে, এই পাশে যেটা লিখবো সেটা এবায়োটিকের নিচে লিখবা। তাহলে দেখো এ কী কী নিয়ে গঠিত ছিল বলেছি। এক কি, অশ্মমণ্ডল, অশ্মমণ্ডল বা লিথোস্ফিয়ার, লয়সি থউকার দন্তে শয় ফয় হস্যি অন্তুষ্ট আকার, লিথোস্ফিয়ার। বোঝা গেল কি বললাম? তারপরে আর কি, বাড়িমণ্ডল, বাড়ি মানে জল,
বায়ুমণ্ডল বা হাইড্রোস্ফিয়ার, হাইড্রোস্ফিয়ার, বায়ুমণ্ডল বা হাইড্রোস্ফিয়ার। আর কি নিয়ে গঠিত ছিল? বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল বা অ্যাটমসফিয়ার, অ্যাটমসফিয়ার। এবায়োটিক মানে অজীবজ পরিবেশ কী কী নিয়ে গঠিত ছিল? অশ্মমণ্ডল ছিল, বায়ুমণ্ডল ছিল আর বায়ুমণ্ডল ছিল। আর এটা দেখো জীবজ পরিবেশ কী নিয়ে? জীবমণ্ডল নিয়ে, জীবমণ্ডল বা বায়োস্ফিয়ার। জীবমণ্ডল বা বায়োস্ফিয়ার এটাও এর মধ্যে রয়েছে, এগুলো এর সঙ্গে রয়েছে। বোঝা গেল কি বললাম? এবার দেখো আমরা আজকে যে চ্যাপ্টার, আজকে যে পরিবেশের ভাবনা, যে ক্লাস 10-এর যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে কেবলমাত্র, সেটা দেখো কেবলমাত্র রয়েছে বায়ুমণ্ডল, অ্যাটমসফিয়ার। এইটা তোমাদের সিলেবাসে রয়েছে, এগুলো একটাও তোমাদের সিলেবাসে নেই। আমি কি করে আসলো সেটা বুঝিয়ে দিলাম, যে কি কোথা থেকে টপিক নিয়ে এসে ক্লাস 10-এ পড়ানো হচ্ছে। তো বায়ুমণ্ডল মানে কি? অ্যাটমসফিয়ার। আজকে আমরা অ্যাটমসফিয়ার স্টার্ট করব, বায়ুমণ্ডল। বোঝা গেল কি বললাম? তো দেখো এটা নোট করে নাও, এটা নোট মানে ওর নিচে নোট করবা, যেখানে শেষ হয়েছিল তার নিচে নিচে হয়েছে নোট করা। মুছে দিলাম। তো এইবার যেটা পড়বো সেটা হচ্ছে বায়ুমণ্ডল মানে অ্যাটমসফিয়ার। প্রথমে দেখো বায়ুমণ্ডল, তো বায়ুমণ্ডলকে আগে বুঝে নাও। এটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ মানে আর্থ সারফেস, পৃথিবী পৃষ্ঠ। পৃথিবী পৃষ্ঠ, তাহলে পৃথিবী পৃষ্ঠ মানে আমরা পৃথিবী পৃষ্ঠ রয়েছে, পৃথিবী পৃষ্ঠের ওপরে কিছু অঞ্চল জুড়ে কি রয়েছে? গ্যাস রয়েছে। কিছু অঞ্চল জুড়ে কি রয়েছে? গ্যাস। গ্যাসের একটা চাদর রয়েছে, গ্যাসের একটা চাদর রয়েছে। এবারে সেইটাকেই আমরা বায়ুমণ্ডল বলবো, সেটাকে আমরা কি বলবো? বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল মানে কি? পৃথিবীর সারফেস রয়েছে, সারফেস থেকে যে গ্যাসের আবরণ চারিদিকে ছড়িয়ে রয়েছে, গোলাকারভাবে যে গ্যাসের আবরণ চারিদিকে ছড়িয়ে রয়েছে সেটাকেই বলবো বায়ুমণ্ডল। তাহলে গ্যাসের ওই গ্যাসের যে আবরণটা রয়েছে মানে যে গ্যাসীয় পদার্থগুলো রয়েছে তার মধ্যে অনেক রকমের গ্যাস রয়েছে, বিভিন্ন রকমের গ্যাস রয়েছে। কি থাকতে পারে? নাইট্রোজেন থাকতে পারে, অক্সিজেন আছে, নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে, কার্বন ডাইঅক্সাইড আছে, নিষ্ক্রিয় গ্যাস রয়েছে, ধূলিকণা রয়েছে, মেঘ রয়েছে, ধূলিকণা রয়েছে, ঠিক আছে, অন্যান্য উপাদান যেমন জলীয় বাষ্প রয়েছে, এগুলো রয়েছে সব, এগুলো মিলেই সব বায়ুমণ্ডল। তাহলে দেখো আমরা বায়ুমণ্ডলের যে ডেফিনেশন রয়েছে, যেটা বায়ুমণ্ডল কাকে বলে সেটা দেখো। পৃথিবী পৃষ্ঠ থেকে কিছু অঞ্চল জুড়ে সেটা কত? 1600 কিলোমিটার। অনেক বইয়ে আলাদা আলাদা মান দেওয়া রয়েছে, তোমরা এটাও লিখতে পারো, ঠিক আছে? কি বললাম? তাহলে পৃথিবী পৃষ্ঠ থেকে 1600 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, 1600 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত গোলাকার, দেখো গোলাকার, বিস্তৃত গোলাকার যে গ্যাসীয় আবরণ, যে গোলাকার বিস্তৃত পৃথিবী পৃষ্ঠ থেকে 1600 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত গোলাকার যে গ্যাসীয় গোলাকারভাবে গোলাকার পৃথিবী পৃষ্ঠ থেকে 1600 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, 1600 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত গোলাকার যে অদৃশ্য, গোলাকার যে অদৃশ্য গ্যাসীয় আবরণ পৃথিবীকে ঘিরে রয়েছে তাকে বায়ুমণ্ডল বলবো। দেখো তাহলে লিখছি নোট, ওটা নোটটা দেখো এবার। পৃথিবী পৃষ্ঠ থেকে প্রায়, পৃথিবী পৃষ্ঠ থেকে প্রায় 1600 কিলোমিটার, 1600 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, পৃথিবী পৃষ্ঠ থেকে প্রায় 1600 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, পৃথিবী পৃষ্ঠ থেকে প্রায় 1600 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত গোলাকারভাবে, বিস্তৃত গোলাকারভাবে যে গ্যাসীয় আবরণ, বিস্তৃত গোলাকার, বিস্তৃত গোলাকারভাবে যে অদৃশ্য গ্যাসীয় আবরণ, যে অদৃশ্য গ্যাসীয় আবরণ পৃথিবীকে ঘিরে রয়েছে, পৃথিবীকে
রয়েছে তাকে বায়ুমণ্ডল বলে। বোঝা গেল কি বললাম? তাহলে গ্যাসীয় উপাদান রয়েছে বলেই দিয়েছে, দেখো গোলাকারভাবে যে অদৃশ্য গ্যাসীয় আবরণ, তো যে গ্যাসটা রয়েছে সেই গ্যাসের উপাদান কি কি রয়েছে, উপাদান একটু আগেই বলেছি। তাহলে গ্যাসের উপাদান কি কি দেখো, বায়ুমণ্ডলে বায়ুমণ্ডলের গ্যাসীয় উপাদানগুলি হলো বায়ুমণ্ডলের গ্যাসীয় উপাদানগুলি হলো, গ্যাসীয় উপাদান কি কি দেখো, এটাতে কালি পড়তে হবে। হ্যাঁ, বায়ুমণ্ডলের গ্যাসীয় উপাদানগুলি হলো দেখো কি কি। এক হচ্ছে নাইট্রোজেন। নাইট্রোজেন কত পার্সেন্ট থাকে এগুলো মনে রাখতে হবে, 78.03%। নাইট্রোজেন কত পার্সেন্ট থাকে? 78.03%। তারপর অক্সিজেন কত রয়েছে? 20.95%। 20.95%। আর্গন কত রয়েছে? 0.93%। আর্গন কত রয়েছে? 0.93%। 0.93%। CO2 কত রয়েছে দেখো, CO2 হচ্ছে 0.03%। আর এখানে লিখে দিচ্ছি আর কি রয়েছে, অন্যান্য উপাদান কত পার্সেন্ট রয়েছে? 0.05%। 0.05%। তো দেখো বায়ুমণ্ডলে গ্যাসীয় উপাদান কি কি, নাইট্রোজেন রয়েছে 78.09%, অক্সিজেন রয়েছে কত 20.95%, আর্গন কত 0.93%, CO2 কত 0.03%। আর অন্যান্য উপাদান এত রয়েছে। অন্যান্য উপাদানের মধ্যে কি কি রয়েছে দেখো, অন্যান্য উপাদানের মধ্যে তুমি কি কি পাবা? এক হচ্ছে নিয়ন পাবা, জেনন পাবা, হিলিয়াম পাবা, হাইড্রোজেন গ্যাস পাবা, এগুলো পাবা। আর কি পাবা? জলীয় বাষ্প পাবা, ধূলিকণা পাবা, ধূলিকণা কমা জলীয় বাষ্প, এগুলো পাবো। তো দেখো নোট করো, বায়ুমণ্ডল কাকে বলে পড়িয়েছি, বোঝা গেছে বায়ুমণ্ডল কাকে বলে। বায়ুমণ্ডলে গ্যাসীয় উপাদান কী কী রয়েছে এটা। এবার দেখো এখানে একটা কোশ্চেন হতে পারে, যেটা হচ্ছে এগুলো তো মনে রাখতেই হবে, এই চারটে মনে রাখতেই হবে তোমাদের, ইম্পর্টেন্ট কোশ্চেন, যা শর্ট কোশ্চেনে আসতে পারে বা স্টেটমেন্ট কোশ্চেনেও আসতে পারে। তো দেখো স্টেটমেন্ট মানে সত্য মিথ্যা কোশ্চেনগুলো। দেখো অক্সিজেন রয়েছে এটা, আর্গন রয়েছে এটা। এই আর্গনটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। তাহলে নিষ্ক্রিয় গ্যাস কোনগুলো? ক্লাস হচ্ছে 9-এ পড়েছো পরমাণু, অ্যাটমিক চ্যাপ্টার, ক্লাস 9-এর অ্যাটমিক চ্যাপ্টারে তোমরা পড়েছিলে যে যেসব পরমাণু হচ্ছে অন্য কোনো বিক্রিয়া অন্য কোনো পরমাণুর সঙ্গে বিক্রিয়া করে না, তাদের নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাস বলে, যা হচ্ছে পিরিয়ডিক টেবিলের 18 নং শ্রেণীতে অবস্থিত, গ্রুপ 18 নং অবস্থিত ছিল। ওদের মধ্যে দেখো নাম কি কি ছিল। তো নিষ্ক্রিয় গ্যাস কোনগুলো ছিল? নিষ্ক্রিয় গ্যাস কোনগুলো দেখো, নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এই ছটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস ছিল। এর মধ্যে দেখো আর্গন কত পার্সেন্ট থাকে? 0.93%। কেবলমাত্র আর্গনই নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে, আর্গনই কেবলমাত্র বায়ুমণ্ডলে গ্যাসীয় উপাদান রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ থাকে। নিষ্ক্রিয় কোশ্চেন এমন আসতে পারে, নিষ্ক্রিয় গ্যাসগুলির মধ্যে কোন গ্যাসটা বায়ুমণ্ডলের সবচেয়ে বেশি পরিমাণ পাওয়া যায়? তাহলে কোনটা? আর্গন। বোঝালো কি বললাম, কোনটা পাওয়া যায়? আর্গন, 0.93%। এটা নোট করে নাও, বোঝা নোট করা, মুছে দিলাম। এবার দেখো তাহলে দেখো আমরা কি কি পড়লাম। আমরা প্রথমে পড়েছি ইন্ট্রোডাকশনস, পরিবেশ কিভাবে সৃষ্টি হয়েছে, পরিবেশ দুই রকমের সেটা পড়া হয়েছে। তারপরে পড়লাম বায়ুমণ্ডল। এবার বায়ুমণ্ডলের উপাদান কি পড়েছি। এবার বায়ুমণ্ডলকে কয়েকটা স্তরে ভাগ করা হয়েছে,
সেটা পড়বো। এখন আমরা বায়ুমণ্ডলকে কটা স্তরে ভাগ করা হয়েছে সেটা পড়বো। দেখো, NASA নাসা থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে, একবার বলি, এবার আমরা বায়ুমণ্ডলের স্তর কটা স্তরে ভাগ করা হয়েছে সেটা পড়বো। তো নাসা থেকে পাওয়া, নাসা কি, নাসা হচ্ছে ন্যাশনাল অ্যারোনট স্পেস অ্যাডমিনিস্ট্রেশন, পুরো নাম কি, ন্যাশনাল অ্যারোনটস অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। আমি লিখে দিচ্ছি পুরোটা, ঠিক আছে। তো নাসা থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বিজ্ঞানী এএন স্টেলার রাসায়নিক গঠনের ওপর ভিত্তি করে, রাসায়নিক গঠন অনুযায়ী বা রাসায়নিক গঠনের ভিত্তিতে বায়ুমণ্ডলকে দুটো স্তরে ভাগ করে। একটা হচ্ছে সমমণ্ডল বা হোমোস্ফিয়ার, আর একটা হচ্ছে বিষমমণ্ডল বা হেটারোস্ফিয়ার। তাহলে ওইটাই আমি বলছি। দেখো, এবার নোট করে দিচ্ছি যেটা বললাম। এবার দেখো, নাসা থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বিজ্ঞানী এএন, এখানে লিখছি না নাম, এখানে লিখছি এএন স্টেলার, ইংরেজিতে লেখো যদি, এএন স্টেলার, নাসা থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বিজ্ঞানী এএন স্টেলার রাসায়নিক গঠন অনুযায়ী বায়ুমণ্ডলকে দুটি স্তরে ভাগ করেন। সেই দুটো স্তর আমি নাম বলেছি কি, একটা হচ্ছে সমমণ্ডল বা হোমোস্ফিয়ার, আর দ্বিতীয় কি ছিল, বিষমমণ্ডল বা হেটেরোস্ফিয়ার। দেখো, NASA থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বিজ্ঞানী এএন স্টেলার রাসায়নিক গঠন অনুযায়ী বায়ুমণ্ডলকে দুটি স্তরে ভাগ করেন, যথা সমমণ্ডল বা হোমোস্ফিয়ার, বিষমমণ্ডল বা হেটেরোস্ফিয়ার। এটা টুকে নাও। তো এটা দেখো, নাসার পুরো নাম, নাসার ফুল ফর্ম আমি নিচে লিখে দিচ্ছি, তোমরা যে কোনো এক সাইডে লিখে নেবা, নোট করে নেবা। নাসার ফুল ফর্ম, ন্যাশনাল এরোনটস অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। হ্যাঁ, নোট করে নাও। ততক্ষণ আমি কালি পুরে নিই, ঠিক আছে, নোট করে নাও তোমরা। হয়েছে? এবার দেখো, এইটা হচ্ছে আর্থ সারফেস ছিল, পৃথিবী পৃষ্ঠ ছিল, আর্থ সারফেস। এইটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠ ছিল। পৃথিবী পৃষ্ঠ থেকে কত কিলোমিটার, 1600 কিলোমিটার পর্যন্ত যে গ্যাস রয়েছে সেটা হচ্ছে বায়ুমণ্ডল বলে। আর তার উপাদান কি কি ছিল আমরা লিখেছি, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, আর্গন,
এগুলো সব ছিল। তো সরি কারেন্ট চলে গেল, ঠিক আছে। তো আমি দেখে আসি একবার রেকর্ডিং হচ্ছে নাকি ঠিক মতো, দেখা যাচ্ছে কিনা বোর্ডটা, ঠিক আছে। সরি স্টুডেন্ট, বোর্ড দেখা যাচ্ছে, ঠিক আছে। তো আমি আবার রেকর্ডিং করছি। তো দেখো কটা বাজে, 57 বাজে, ঠিক আছে, 12:57। এবার দেখো, তো যেটা বলছিলাম, এটা আর্থ সারফেস থেকে 1600 কিলোমিটার পর্যন্ত যে গ্যাসের গোলাকার যে গ্যাসের আবরণ রয়েছে তাকে বায়ুমণ্ডল বলে। আর বায়ুমণ্ডলের উপাদান কি কি, এগুলো রয়েছে, এগুলো হচ্ছে বায়ুমণ্ডলের উপাদান। এবার দেখো, কোনো মানুষ বা কেউ যদি এখান থেকে উপরে উঠতে থাকে, ভূপৃষ্ঠ থেকে ওপরে যত উঠবো, কি বাড়ছে, হাইট বাড়ছে, উচ্চতা তো বাড়ছে তার। এখান থেকে উপরে উঠলে উচ্চতা বাড়ছে না, 1600 এরকম করে, মনে করো 1 কিলোমিটার ছিল, 2 কিলোমিটার, 3 কিলোমিটার করে এরকম উচ্চতা বাড়ছে। উচ্চতা বাড়লে কী হবে, তাপমাত্রা এখানে কমবে। আর চাপও কী পরিমাণ কমবে বা বাড়বে সেটা অনুযায়ী, মানে উচ্চতা বাড়ার সঙ্গে তাপমাত্রার পার্থক্য এবং চাপের পার্থক্যর ওপর নির্ভর করে যে বায়ুমণ্ডল রয়েছে তাকে 6টা স্তরে ভাগ করা হয়েছে। বোঝা হলো কি বললাম? প্রথম কটা স্তরে ভাগ করা হয়েছিল, 2টো স্তরে। সেই 2টো স্তর কী ছিল? সে 2টো স্তর ছিল, একটা হচ্ছে সমমণ্ডল, একটা হচ্ছে বিষমমণ্ডল। কার উপর? কে? বিজ্ঞানী এন স্টেলার্নে হচ্ছে রাসায়নিক গঠন, যে বায়ুমণ্ডলের রাসায়নিক গঠন তার উপর বেস করে ডিভাইড করেছিল। এখানে কি করছি দেখো, তাপমাত্রার সঙ্গে, মানে উচ্চতার সঙ্গে তাপমাত্রা আর চাপের কি পরিমাণ চেঞ্জ হচ্ছে, তার উপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে 3টে স্তরে, বায়ুমণ্ডলকে 6টি স্তরে ভাগ করা হয়েছে। দেখো আমি এবার ওটাই লিখবো। 6টি স্তর কী কী ছিল? প্রথম যেটা ছিল টোপোস্ফিয়ার বা ক্ষুব্ধমণ্ডল, দ্বিতীয় ছিল স্ট্র্যাটোস্ফিয়ার বা শান্ত মণ্ডল, 3 নম্বর ছিল হচ্ছে মেজোস্ফিয়ার, 4 নম্বর থার্মোস্ফিয়ার, 5 নম্বর এক্সোস্ফিয়ার, আর 6 নম্বর ম্যাগনেটোস্ফিয়ার। এগুলো খুব ইম্পর্টেন্ট কিন্তু টপিক, এখান থেকে কোশ্চেন হয়। তো দেখো আমি এটা ইরস করছি, ঠিক আছে, দেখে নাও। এবার দেখো, উচ্চতার সঙ্গে তাপমাত্রার এবং চাপের পরিবর্তন অনুযায়ী বায়ুমণ্ডলকে বায়ুমণ্ডলকে 6টি স্তরে করা হয়েছে। বায়ুমণ্ডলকে 6টি স্তরে ভাগ করা হয়েছে। এই 6টি স্তর কি দেখো, যথা ড্যাশ। 1 নম্বর দেখো, 1 নম্বর কি বলেছি, টোপোস্ফিয়ার। 1 নম্বর কি বললাম, আমি আগেই বলে দিয়েছিলাম। 1 নম্বর কি, টোপোস্ফিয়ার। সবগুলো নামই আমি বলে দিয়েছি, টোপোস্ফিয়ার। 2 নম্বর কি, স্ট্র্যাটোস্ফিয়ার। যারা বানানটা বুঝতে পারছো না, দন্তে শয় টয় জফলা আকার টকার, স্ট্র্যাটোস্ফিয়ার। দন্তে শয় ফয় হস্যি উন্তুস্ত আকার র, স্ট্র্যাটোস্ফিয়ার। 3 নম্বর কি, মেজোস্ফিয়ার। 4 নম্বর কি, থার্মোস্ফিয়ার। 5 নম্বর এক্সোস্ফিয়ার। 6 নম্বর হচ্ছে ম্যাগনেটো। 6 নম্বর কি বলেছি, ম্যাগনেটোস্ফিয়ার।
ম্যাগনেটোস্ফিয়ার। তো আজ আমরা এই টপিকটা স্টার্ট করব, দেখা যাক কতটা কমপ্লিট হয়। কারণ কি ভিডিও লেন্থ যে ডিউরেশন রয়েছে সেটা যদি আমার 40 থেকে 45 মিনিটের বেশি হয় তো ভিডিও আপলোড করার সময় প্রচণ্ড প্রবলেম হয়, কেটে যায় মাঝখান থেকে। কোনোবার মোবাইলে এতটা স্পেসও থাকে না, যার জন্য আমি অন্য মোবাইল থেকে রেকর্ডিং করি, তো আর নিজের মোবাইলে নিয়ে তারপর ডাউনলোড করি, তো সেজন্য সেখানেও স্পেস থাকে না। তার জন্য এটা টোকো আমি দেখছি এখনও 45 মিনিট হতে কতটা টাইম রয়েছে, তারপর আমি করছি। ঠিক আছে, এটা টুকতে থাকো, আমি একবার দেখে আসি ভিডিওটা। এখনও 10 মিনিট মতো টাইম রয়েছে হাতে, তো আমরা আশা করি ট্রপোস্ফিয়ারকে কমপ্লিট করে ফেলবো। তো এটা নোট করে নাও, ট্রপোস্ফিয়ার হয়েছে, মুছে দিলাম। এবার দেখো আমরা ট্রপোস্ফিয়ারটা নিয়ে আলোচনা করব। ট্রপোস্ফিয়ার দেখো, প্রথমে তো দেখো বায়ুমণ্ডল কি পৃথিবীর যে সারফেস রয়েছে তার থেকে 1600 কিলোমিটার পর্যন্ত যে গ্যাসের আবরণ রয়েছে সেটা হচ্ছে বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলের দুটো স্তর বলেছে, এন স্টেলার এনে রাসায়নিক গঠন অনুযায়ী, আর তাপমাত্রা আর চাপের ওপর যে তাপমাত্রা চাপের সঙ্গে উচ্চতা বাড়লে তাপ আর চাপের মধ্যে যে চেঞ্জ হয় তার উপর বেস করে 6টা স্তরে ভাগ করেছে, তা হচ্ছে ট্রপোস্ফিয়ার। তো ট্রপোস্ফিয়ার কি পৃথিবী পৃষ্ঠের সবচেয়ে নিচের অংশ হচ্ছে ট্রপোস্ফিয়ার। আর কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত থাকে? 16 থেকে 18 কিলোমিটার পর্যন্ত ট্রপোস্ফিয়ার থাকে। আর বায়ুমণ্ডলে যে গ্যাসীয় উপাদান রয়েছে তার 75%, যত গ্যাস রয়েছে তার 75% ট্রপোস্ফিয়ারে থাকে, সঙ্গে জলীয় বাষ্প থাকে আর ধূলিকণা থাকে। ধূলিকণা থাকে বলে সূর্যরশ্মি আসে, এর ধূলিকণার মাধ্যমে সূর্যরশ্মি কী হয়, সূর্যরশ্মি রিফ্লেক্ট হয়ে যে আকাশের রং নীল হয়, ব্লু কালার হয়, এর জন্য ধূলিকণা থাকার জন্য আকাশের রং নীল হয়। বোঝা গেল 3 নম্বর পয়েন্ট। এটা 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর কি? এবার দেখো 3 নম্বর পয়েন্টে এগুলো পয়েন্টগুলো বলছি। ট্রপোস্ফিয়ারের 3 নম্বর পয়েন্টে দেখো, 3 নম্বর পয়েন্ট হচ্ছে ট্রপোস্ফিয়ারের নিচে থেকে যদি ট্রপোস্ফিয়ারে তুমি প্রতি 1 কিলোমিটার উচ্চতা বাড়তে থাকে তাহলে তাপমাত্রা 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড কমতে থাকে। বুঝতে পারলে কি বললাম? ট্রপোস্ফিয়ার, এটা মনে করো ট্রপোস্ফিয়ার থেকে প্রতি 1 কিলোমিটার উচ্চতার সঙ্গে মানে কি, প্রতি 1 কিলোমিটার উপরে উঠলে তাপমাত্রা কত ডিগ্রি? 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড হ্রাস পাবে এবং চাপও কমবে, এবং উচ্চতার সঙ্গে চাপ কমবে। আর কি দেখো, ট্রপোস্ফিয়ার রয়েছে এই অঞ্চলে পরিচলন স্রোত, অনুভূমিক বায়ু প্রবাহ, মেঘ আর ঝড় বৃষ্টি হয় বলে একে ক্ষুব্ধ মণ্ডল বলে। পরিচলন স্রোত কি আমরা পরে জানবো, যদি আজকে টাইম থাকে তো আজকে জানিয়ে দেবো, নয়তো নেক্সট লেকচারে অবশ্যই জানাবো পরিচলন স্রোত কি। তো ট্রপোস্ফিয়ার 5 নম্বর পয়েন্ট কি বলতে পারি? 5 নম্বর পয়েন্ট হচ্ছে ট্রপোস্ফিয়ারে CO2 থাকে। ট্রপোস্ফিয়ারে কী থাকে? CO2 থাকে। তাহলে CO2 হচ্ছে সূর্যরশ্মি আসে সেটাকে শোষণ করে তাপমাত্রা বজায় রাখে, মানে পৃথিবী পৃষ্ঠে তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে কি? CO2, কারণ কি CO2 ট্রপোস্ফিয়ারে বেশি থাকে, যা শোষণ করে। 6 নম্বর পয়েন্ট কি? ট্রপোস্ফিয়ার জলচক্র এবং তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে। কি করে নিয়ন্ত্রণ করে? কারণ এর মধ্যে এখানে কি রয়েছে? মেঘ রয়েছে, ধূলিকণা রয়েছে, তারপরে ঝড় বৃষ্টি এখানেই হয়, এই অঞ্চলে হয় ট্রপোস্ফিয়ারে, যার ফলে জলবায়ুকে কে নিয়ন্ত্রণ করে? ট্রপোস্ফিয়ার। বোঝা গেল কি বললাম? আর 5 নম্বর লাস্ট পয়েন্ট যেটা দেখো, ট্রপোস্ফিয়ার এখানে দেখো বুঝিয়ে দিচ্ছি, তারপরে পয়েন্টগুলো লিখবো। হ্যাঁ, এটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠ ছিল, আর এইটা মনে করো পৃথিবী পৃষ্ঠ থেকে সবচেয়ে কাছের অংশ কি? কাছের স্তর কোনটা? ট্রপোস্ফিয়ার। তো ট্রপোস্ফিয়ার আর এর ওপরেরটা, ট্রপোস্ফিয়ারের পরে কি রয়েছে? স্ট্র্যাটোস্ফিয়ার। তো ট্রপোস্ফিয়ার এখানে শেষ, আর এখান থেকে ট্রপোস্ফিয়ার তৈরি হচ্ছে, এখান থেকেই আমি ওপরে দেখাচ্ছি। তাহলে ট্রপোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ারের যে সংযোগস্থল, যদি মিলন স্থান, সেই জায়গাটায় উচ্চতা বৃদ্ধির সঙ্গে তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না, তাই জন্য একে ট্রপোপজ বলে। বোঝা গেল কি বললাম? ট্রপোপজ মানে কি? এটা হচ্ছে ট্রপোস্ফিয়ার, এটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার শেষ হচ্ছে, স্ট্র্যাটোস্ফিয়ার শুরু হচ্ছে। তার ট্রপোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ারের কিছু অংশের সংযোজন ঘটলে ট্রপোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ারের সংযোগস্থলে, মানে কিছু অংশ সংযোগ হয়, সেখানে উচ্চতা বাড়ার সঙ্গে তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না, সেই অঞ্চলকে ট্রপোপজ বলে। বোঝা গেল কি বললাম? ট্রপোস্ফিয়ার
তাহলে দেখো এবার ওই পয়েন্টগুলো সব লিখবো। ট্রপোস্ফিয়ার দেখো, ট্রপোস্ফিয়ার 1 নম্বর কি, এটি এটি পৃথিবী পৃষ্ঠের সবচেয়ে নিম্ন স্তর। এটি এটি পৃথিবী পৃষ্ঠে এটি সবচেয়ে নিম্ন স্তর। এটা সবচেয়ে ভালো লাগছে, এটি সবচেয়ে নিচের স্তর এবং পৃথিবী পৃষ্ঠ থেকে পৃথিবী পৃষ্ঠ থেকে 16 থেকে 18 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। বোঝা গেল? 2 নম্বর পয়েন্ট কি? 2 নম্বর পয়েন্ট হচ্ছে বায়ুমণ্ডলের গ্যাসীয় উপাদানের বায়ুমণ্ডলের গ্যাসীয় উপাদানের প্রায় 75%, বায়ুমণ্ডলের গ্যাসীয় উপাদানের প্রায় 75%, বায়ুমণ্ডলের গ্যাসীয় উপাদানের প্রায় 75% গ্যাস, ধূলিকণা এবং জলীয় বাষ্প থাকে। এই অঞ্চলে যে স্তর রয়েছে সেই স্তরে বায়ুমণ্ডলে গ্যাসীয় উপাদানের 75% হচ্ছে গ্যাসীয় পদার্থ, 75% গ্যাসীয় পদার্থ বা গ্যাস লিখতে পারো। 75% গ্যাস, ধূলিকণা এবং জলীয় বাষ্প এই অঞ্চলে থাকে। 3 নম্বর, ধূলিকণা থাকার জন্য এই স্তরটিকে ধূলিকণা থাকার জন্য একে নীল দেখায় বা এই স্তরটিকে নীল দেখায়। আকাশও বলতে পারো। 4 নম্বর, প্রতি 1 কিলোমিটার, এগুলো সব আমি বলে দিয়েছি, প্রতি 1 কিলোমিটার উচ্চতার সঙ্গে 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড, প্রতি 1 কিলোমিটার উচ্চতার সঙ্গে তাপমাত্রা 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড হ্রাস পায় এবং কি লিখতে পারি, এবং উচ্চতার সঙ্গে চাপ কমে। কতটা কমে আমরা পরে জানবো। এটা নোট করে নাও, একটু এই 4টে পয়েন্ট নোট করে নাও। হয়েছে? মুছে দিলাম, নোট করো। মুছে দিচ্ছি এবার। 5 নম্বর দেখো, এই অঞ্চলে পরিচলন স্রোত কি আমরা পরে জানবো। পরিচলন স্রোত অনুভূমিক, এটাও পরে জানবো। অনুভূমিক বায়ু প্রবাহ কি? অনুভূমিক বায়ু প্রবাহ মেঘ, ঝড়, বৃষ্টি
হয় বলে, মেঘ ঝড় বৃষ্টি হয় বলে একে দুটো ক্ষয়স্যু বয়দয়, দুটো ক্ষয়স্যু বয়দয়। ক্ষুব্ধমণ্ডল বা পরিবর্তনশীল, পরিবর্তনশীল স্তর বলে, পরিবর্তনশীল স্তর বলে। 6 নম্বর, 6 নম্বর, এই স্তরটি, এই স্তরটি পৃথিবী পৃষ্ঠের জলবায়ু বা জলচক্র লিখতে পারো, জলচক্র এবং তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। 7 নম্বর, এই স্তরে কালি কমে গেছে, দেখো এই স্তরে CO2 গ্যাস এই স্তরে CO2 গ্যাস সূর্যালোক শোষণ করে তাপমাত্রা বজায় রাখে। নোট করে নাও, পজ করো, নোট করো, হয়েছে, মুছে দিলাম। লাস্ট পয়েন্ট রয়েছে, দেখো লাস্ট পয়েন্ট, ট্রপোস্ফিয়ারের লাস্ট পয়েন্ট, যে অঞ্চলে পেনের ক্যাপ পড়ে গেছে, যে অঞ্চলে ট্রপোস্ফিয়ার, যে অঞ্চলে ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার দন্ত শয় টয়েস ফলে আকার টউকার, স্ট্র্যাটোস্ফিয়ার, যে অঞ্চলে ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের সংযোগ ঘটে, স্ট্র্যাটোস্ফিয়ারের সংযোগ ঘটে সেই অঞ্চলে উচ্চতার সঙ্গে তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না বলে একে ট্রপোপজ বলে, ট্রপোপজ বলে। তো আজকে আমরা একটা স্তর শেষ করেছি, সেটা হচ্ছে ট্রপোস্ফিয়ার, আর ইন্ট্রোডাকশন অনেকটা বেশি ছিল, এর জন্য টাইমটা অনেক বেশি লেগেছে। তো আজকের জন্য এটা নোট করে নাও। তো আজকের জন্য এটুকুই থাক, ঠিক আছে, অল দ্য বেস্ট।